সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের কালে ভারত হয়ে উঠেছিল এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বরকন্দাজ। একই সঙ্গে চীন ঠেকানোর জন্য পশ্চিমা বিশ্ব ভারতকে এশিয়ার উদীয়মান শক্তি হিসেবে পরিচিত করার চেষ্টা করে। এর ফলে ভারতের জনমানসে এমন একটি ধারণা তৈরি হয়, ভারত হয়তো এশিয়ার সুপার পাওয়ারে পরিণত হয়েছে। ভারতীয়দের মধ্যে থেকে উগ্র জাতীয়তাবোধ তীব্র রূপ নিতে থাকে। এর হাত ধরে উত্থান ঘটে ভয়ঙ্কর হিন্দুত্ববাদী রাজনীতির। এই সময়ে ভারতে আর্থসামাজিক ক্ষেত্রে অবনমন ঘটলেও সামরিকায়ন ঘটে দ্রুত বেগে। এমনকি সৌদি আরবকে টপকে ভারত বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশে পরিণত হয়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির তথ্য অনুসারে 2019 থেকে 2023 সাল পর্যন্ত ভারত টানা শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ। একই সময় বিশ্বের দ্বিতীয় অস্ত্র আমদানিকারক দেশ হল সৌদি আরব। সিপ্রির তথ্যমতে অস্ত্র আমদানির পেছনে বছরে ভারতের কমপক্ষে $12.5 বিলিয়ন খরচ হয়। (2019 থেকে 2023 সাল পর্যন্ত বিশ্বে যত অস্ত্র বিক্রি হয়েছে তার 9.8 ভাগ আমদানি হয়েছে ভারত। দেশটির সমরাস্ত্র আমদানি অব্যাহতভাবেই বাড়ছে। 2014 থেকে 2018 সালের তুলনায় 2019 থেকে 2023 সাল নাগাদ ভারতের অস্ত্র আমদানি বেড়েছে 4.7 ভাগ। সামরিক ক্ষেত্রে চীনের সঙ্গে এক অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে ভারত। অস্ত্র আমদানির এই প্রতিযোগিতা হিন্দুত্ববাদী রাজনীতির রসদ জোগালেও ভেতর থেকে ভারতের যে উন্নয়ন হওয়ার কথা তা থমকে যায়। ধর্মীয় ও বর্ণবাদী রাজনীতি ভারতকে ভয়ঙ্কর গণহত্যার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। জেনোসাইড ওয়াচের গ্রেগরি স্টান হুঁশিয়ারি করে উচ্চারণ করে বলেছেন, ভারত বড় ধরনের এক গণহত্যার মুখোমুখি দাঁড়িয়ে আছে। এর কারণ হচ্ছে সমাজে তীব্র মাত্রায় বিভাজন সৃষ্টি হয়েছে। একটি অংশকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে, জনগোষ্ঠীর বিশাল অংশকে সামাজিকভাবে নির্মূল করে চেষ্টা চালানো হচ্ছে ভারতে। ভারতের ভেতরের এই গভীর সংকটের মধ্যে দেশটির পররাষ্ট্রনীতিতে আধিপত্যবাদী নীতি আরও জোরদার হয়েছে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, ভারতের ভৌগোলিক অবস্থান দেশটির নিরাপত্তার জন্য বড় সংকট, কারণ দেশটির পূর্ব ও পশ্চিম সীমান্ত জুড়ে রয়েছে বৈরী দুটো দেশ, চীন ও পাকিস্তান। দুটো দেশই সামরিক দিক দিয়ে ভারতকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। এর মধ্যে 1962 সালে চীনের কাছে ভারতের শোচনীয় পরাজয় ভারতের মানুষের মনস্তত্ত্বে গভীর ক্ষতির সৃষ্টি করে। অবশ্য 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয় ভারতকে এক ধরনের বিজয়ের স্বাদ এনে দেয়, যদিও মুক্তিযুদ্ধের একেবারে শেষ দিকে ভারত অংশ নিয়েছিল। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়ের পর ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রভাব বিস্তারের নতুন কৌশল গ্রহণ করে। এর মধ্যে 1974 সালে সিকিমকে ভারতের অঙ্গীভূত করা হয়। ভারতের সহায়তায় সিকিমের তৎকালীন ভারতপন্থী রাজনৈতিক দল সিকিম ন্যাশনাল কংগ্রেস নির্বাচনে বিজয়ী হয়ে সংবিধান সংশোধন করে ভারতের 22তম অঙ্গরাজ্যে পরিণত হয়। সিকিমকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার এই সাফল্য ভারতকে বিভিন্ন দেশে সামরিক হস্তক্ষেপ করার মতো সাহসী করে তোলে। এর ফলে আমরা দেখি ভারত 1987 সালে শ্রীলঙ্কায় এবং 1988 সালে মালদ্বীপে সেনাবাহিনী পাঠিয়েছে। এই ধরনের হস্তক্ষেপ এসব দেশের মানুষকে ভারতের ব্যাপারে আরও বেশি বিক্ষুব্ধ করে তোলে, এমনকি ভারতকে তারা একটি শত্রু দেশ হিসেবে মনে করতে থাকে। পরবর্তী সময়ে ভারত অন্য কোনো দেশের সামরিক হস্তক্ষেপ না করলেও সিকিমের সাফল্য থেকে প্রতিবেশী দেশগুলোই একটি রাজনৈতিক দলের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে তোলে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপে একই রকম কৌশল দেখা যায়। এসব দেশে ভারতপন্থী একটি করে রাজনৈতিক দল রয়েছে, যেগুলো শুধু ভারত নির্ভর পররাষ্ট্রনীতি অনুসরণ করে না, অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের পথ করে দেয়। জনগণের সাথে সম্পর্কের পরিবর্তে বিশেষ দলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার কারণে এসব দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করে থাকে, স্বাধীন রাষ্ট্র হিসেবে কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে ভারত সবচেয়ে বড় বাধা। মার্কিন যুক্তরাষ্ট্র 2001 সালে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেও বারাক ওবামার সময় 2009 সাল থেকে ভারত এই যুদ্ধে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা পালন করে।
এই সুযোগে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী ছোট দেশগুলোয় ভারত অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। 2008 সালে নেপালে রাজতন্ত্রের পতন ঘটে। মাওবাদী দলগুলো দেশটির রাষ্ট্র পরিচালনায় প্রধান ভূমিকা পালন করে। এ সময় নেপালের রাজনীতিতে কলকাঠি নেড়ে নেপালি কংগ্রেসকে ক্ষমতার অংশীদার করার চেষ্টা করে ভারত। নেপালের মানুষ এতটাই ভারতের উপর ক্ষুব্ধ ছিল যে ভারতপন্থী দলটি ধীরে ধীরে নেপালের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে নেপালিদের শাস্তি দেওয়ার জন্য একাধিকবার দেশটির উপর অঘোষিত অবরোধ আরোপ করেছিল। এর ফল হিসেবে নেপাল চীনের দিকে ঝুঁকে পড়েছে। ভূবেষ্টিত নেপাল চীনের দিকে ঝুঁকেছে। ভারতের পরিবর্তে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করেছে। নেপালের অবকাঠামো খাতে চীনের বিনিয়োগ ব্যাপকভাবে বেড়েছে। নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকা এখন অনেকটাই কমে এসেছে। মালদ্বীপে দীর্ঘদিনের শাসক মামুন আব্দুল গাইয়ুমের পদত্যাগের পর ভারতপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ নাশিদ ক্ষমতায় আসেন। এরপর মোহাম্মদ সলিহকে সমর্থন দেয় ভারত। দীর্ঘ সময় ভারতপন্থী দুটি দল মালদ্বীপে ক্ষমতায় ছিল। 2013 সালে আবদুল্লাহ ইয়ামিনের বিজয়ের পর মালদ্বীপের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটে। মালদ্বীপের সর্বশেষ নির্বাচনে ইন্ডিয়া আউট কর্মসূচির মাধ্যমে বিজয়ী হয়েছেন মোহাম্মদ মইজ্জু, যিনি আবদুল্লাহ ইয়ামিনের সময় মালের মেয়র ছিলেন। পরে অবশ্য তিনি আলাদা দল গঠন করেন, ইয়ামিনকে মুক্ত না করে কারারুদ্ধ করে রাখেন। সম্প্রতি তিনি ভারতের সাথে সম্পর্ক তৈরির চেষ্টা করছেন। তার এই নীতি মালদ্বীপের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। মইজ্জুর জনপ্রিয়তা এখন কমে আসছে। চীনের বিশাল বিনিয়োগের মাধ্যমে অর্থনীতি ও অবকাঠামো খাতে ইয়ামিনের সময় যে উন্নতি হয়েছে তা মালদ্বীপের মানুষকে চীনের প্রতি যেমন আগ্রহী করে তোলে, তেমনি ভারতের প্রতি অনীহা তাদের মধ্যে তীব্র হয়ে ওঠে। মালদ্বীপের রাজধানী মালেতে দুটো দ্বীপের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য সমুদ্রে চীনের সাহায্যে 1 মাইলের বেশি দীর্ঘ একটি ব্রিজ স্থাপন করা হয়, যা মালদ্বীপের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ভূমিকা রাখে। চীনের সাহায্যে নির্মিত এই ব্রিজটি মালদ্বীপের মানুষের মধ্যে চীনা বন্ধুত্বের একটি প্রতীক হয়ে আছে। মালদ্বীপের রাজনীতিতে আগামী দিনে ভারতের ভূমিকা যে আরও কমে আসবে তাতে কোনো সন্দেহ নেই। 2008 সালের ডিসেম্বরে বাংলাদেশে বিতর্কিত এক নির্বাচনের মাধ্যমে ভারতপন্থী রাজনৈতিক দলের প্রধান শেখ হাসিনা ক্ষমতায় আসেন। এরপর টানা 1.5 দশক ভারতের সমর্থন নিয়ে তিনি নিষ্ঠুর স্বৈরশাসন কায়েম করেন। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বড় পার্থক্য হল ভারতের সমর্থনপুষ্ট হাসিনা সরকার দেশের মানুষের উপর ভয়াবহ এক নিপীড়নমূলক শাসন চাপিয়ে দেন। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়। শেখ হাসিনা মূলত একনায়কতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন কায়েম করেন। তার বিরুদ্ধে গড়ে ওঠা গণ আন্দোলন দমনে 1,500 মানুষকে হত্যা করেও নিজের পতন ঠেকাতে পারেননি। ভারতের প্রতিবেশী আর কোনো দেশে এভাবে রক্তপাতের মধ্যে দিয়ে ভারতপন্থী সরকারের পতন ঘটেনি। হাসিনার পতনের পর তার নিষ্ঠুর শাসনের পেছনে ভারতের নিবিড় সংযোগের তথ্য সামনে আসছে। ভারত শুধু হাসিনার ক্ষমতা পাকাপোক্ত করতে কূটনৈতিক সমর্থন দেয়নি, একতরফা নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সমর্থন আদায়ে চাপ সৃষ্টি করেছে। ভারতের সামরিক ও বেসামরিক গোয়েন্দাদের তৎপরতা ছিল ওপেন সিক্রেট। বাংলাদেশের মানুষ দৃঢ়ভাবে মনে করে হাসিনা নিজ দেশের উপর মানুষের উপর যে গণহত্যা চালিয়েছে তাতে ভারতের সমর্থন ছিল। একাধিক বিরোধী দলের নেতাকে গুম করে ভারতে আটকে রাখা হয়। এমনকি হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের প্রসিকিউটর দাবি করেছেন বিক্ষোভ দমনে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের অংশ নেওয়ার বিশ্বাসযোগ্য তথ্য তাদের কাছে আছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোয় দিল্লির সমর্থনপুষ্ট রাজনৈতিক দলগুলো ভারত নির্ভর পররাষ্ট্রনীতি ও ভারতের স্বার্থ পূরণ করতে গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে এই অঞ্চলের দেশগুলোয় ভারত বিরোধী মনোভাব তীব্র হতে থাকে। নেপাল, মালদ্বীপ ও বাংলাদেশে ভারতপন্থী দলগুলো যে বিপর্যয়ের মুখে পড়েছে তা সহজে কাটিয়ে ওঠা সম্ভব হবে না। এমনকি শ্রীলঙ্কাতেও প্রধান রাজনৈতিক দলগুলোকে ভারতের ব্যাপারে প্রকাশ্য ভূমিকা নিতে হচ্ছে। ভূখণ্ডগত অবস্থান, জনসংখ্যা ও অর্থনীতির বিচারে নিঃসন্দেহে ভারত এশিয়ার প্রভাবশালী দেশগুলোর একটি। একসঙ্গে ভারত এমন এক দেশ যে দেশের চারপাশে প্রতিবেশী দেশগুলোর জনগণ দেশটিকে শত্রু হিসেবে গণ্য করে। ভারত এই প্রতিবেশী দেশগুলোর জনগণের সঙ্গে সম্পর্কের চেয়ে সবসময় বিশেষ একটি রাজনৈতিক দলের মাধ্যমে পুতুল শাসক শ্রেণী তৈরি করার চেষ্টা করে আসছে। ফলে এসব দলের অন্যায় কার্যক্রমের দায় ভারতকে নিতে হচ্ছে।
প্রতিবেশী দেশে প্রভাব বিস্তারে ভারতের পররাষ্ট্রনীতির এই কৌশল বারবার ব্যর্থ প্রমাণিত হয়েছে, কিন্তু ভারত আধিপত্যবাদী এই কৌশল পরিত্যাগ করতে পারছে না। এর ফলে শুধু চীন ও পাকিস্তান নয়, প্রতিবেশী কোনো দেশই আর ভারতকে বন্ধু ভাবতে পারছে না। ভারত হয়ে উঠেছে এক বন্ধুহীন দেশ।